হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব, দেখো সেটা আমি বোর্ডে লিখেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাস রয়েছে, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দুটি নিয়ে কিন্তু আজকে আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, উপর দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। প্রথমে বলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসগুলি রয়েছে, দুটি উপন্যাস নিয়ে, তার বিখ্যাত দুটি উপন্যাস নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। এর আগে কিন্তু আমি বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান নিয়ে আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির নাম, সেগুলো সাল, তার অবদান কতটা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত উপন্যাস নিয়ে আর কি আলোচনা করব। দেখো, এখানে আমি খালি নামগুলো লিখেছি, আমি কিন্তু বিস্তারিতভাবে বলিনি, এগুলো আমি মুখে আলোচনা করব। আর এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে রয়েছে এই উপন্যাস থেকে, সেগুলো নিয়েও কিন্তু আমি বুঝিয়ে দেবো এবং আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো প্রথমে আমি লিখেছি যে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত উপন্যাসের নাম পথের পাঁচালী, যেটা 1929 সালে রচিত হয়েছে। ঠিক আছে, এটা আমরা সকলে জানি, তার একটা বিখ্যাত উপন্যাস। আর এই উপন্যাসের মধ্যে আমরা দেখবো উপন্যাসের কালজয়ী সৃষ্টি। ঠিক আছে, এই যে তিনটি খণ্ডে বিভক্ত হয়েছে, খণ্ড তিনটির নাম এটা অবশ্যই মনে রাখবে। পথের পাঁচালী 1929, উপন্যাসের কালজয়ীর সৃষ্টি, তিনটি খণ্ড রয়েছে, যে বলাই বলায়, ঠিক আছে, বল্লালী বলয় প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড রয়েছে আম আটির ভেপু, তারপরে তৃতীয় খণ্ডে রয়েছে অক্রূর সংবাদ। ঠিক আছে, এই তিনটি খণ্ডে কিন্তু বিভক্ত রয়েছে তার এই উপন্যাসটি, পথের পাঁচালীর কালজয়ী সৃষ্টি। ঠিক আছে, পথের পাঁচালী উপন্যাসটি দেখো, আমি তার একটু পথের পাঁচালী এই উপন্যাসটি নিয়ে আলোচনা করি। এর মধ্যে বিষয়বস্তুগুলি কি কি ছিল। আমরা যদি পথের পাঁচালী নিয়ে আলোচনা করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা দেখব তার যে একটা চরিত্র, তিনি যেন নিজের জীবনের চরিত্রকেই, নিজের জীবন কাহিনীকে কিন্তু তার এই পথের পাঁচালী উপন্যাসটির মধ্যে তুলে ধরেছে, আমরা সেটা লক্ষ্য করতে পারবো। সব থেকে বিখ্যাত চরিত্র রয়েছে এর মধ্যে অপু। এই যে অপুর যে আর কি জীবন কাহিনী, যেন মনে হয় তার নিজস্ব জীবন কাহিনী। ঠিক আছে, তো একটু দেখে নি কি কি রয়েছে। বলেছে যে প্রাকৃতিক আবহে নায়ক হচ্ছে অপু। প্রথমে বললাম এই পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এর নায়ক হচ্ছে অপু। ঠিক আছে, তো প্রাকৃতিক আবহে অপুর বড় হয়ে পথ চলাই হচ্ছে উপন্যাসের কেন্দ্রীয় বিষয়। এই যে একটা প্রাকৃতিক আবহ রয়েছে, এই প্রাকৃতিক আবহ থেকে একটা বড় হয়ে যে জীবন, তার মানে অপু যে বড় হচ্ছে, তার জীবন কাহিনী, এটা কিন্তু আর কি এই উপন্যাসটির মূল কেন্দ্রবিন্দু। ঠিক আছে, যেমন অনেক সময় মনে হয় এই অপু বুঝি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে। এই যে প্রথমে আমি বললাম এই যে অপু যে রয়েছে এই পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই যে অপু চরিত্র, সেটা যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের জীবন কাহিনীকে যেন তিনি ফুটিয়ে তুলেছেন তার এই উপন্যাসের মধ্যে। বলেছে প্রতিটি খণ্ডের শেষে অনিবার্যভাবে আসে মৃত্যুর প্রসঙ্গ। এই যে তিনটি খণ্ড যে আমি বলেছি, বল্লালী বলাই, আম আটির ভেপু আর অক্রূর সংবাদ, এই যে তিনটি খণ্ড, প্রতিটি খণ্ডে আমরা দেখব শেষ প্রসঙ্গ যেটা চলে আসে মৃত্যু। ঠিক আছে, বলেছে এক জীবনকে ছেড়ে অপু বৃহৎ জীবনের সন্ধানে অগ্রসর হয়েছেন। একটা জীবনকে ছেড়ে তিনি আবার কি করেছেন, একটা বৃহৎ জীবনের সন্ধানে যেন তিনি অগ্রসর হয়েছেন বারে বারে। যেমন নিশিন্দিপুর গ্রাম ত্যাগ করে অপু চলে কাশীর পথে। যে নিশিন্দি গ্রামে তিনি থাকতেন, সেটা ত্যাগ করে অপু কি করে, সেই চরিত্র সেটা ত্যাগ করে অপু চলে যান কাশীর পথে। অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর চরিত্রগুলিকে লেখক বড় মায়াবী রেখায় অঙ্কন করেছেন। সেই যে পথের পাঁচালী, এর মধ্যে বিখ্যাত কয়েকটি চরিত্র রয়েছে। অপু তো প্রথমে বলেছি, দুর্গা, সর্বজয়া, হরিহর, এই চরিত্রগুলিকে ওই যে লেখক যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
তিনি খুব মায়াবী ভাবে যেন এই চরিত্রগুলিকে অঙ্কন করেছেন তার উপন্যাসে। বলছে পথের পাঁচালীর পরবর্তী পর্যায়ে অপরাজিতা নিশিন্দিপুরের জীবন ছেড়ে সর্বজয়া সন্তানকে নিয়ে চলেছে মনসা পোতায়। ঠিক আছে, তো এই যে নিশিন্দিপুরে এই জীবনকে ছেড়ে যেন সন্তান নিয়ে চলছে, সর্বজয়া সন্তানকে নিয়ে চলছে মনসা পোতায়। বলেছে অপু ও বৃহৎ জীবনের স্বাদ পেতে শুরু করে। ঠিক আছে, এই যে অপু যে নিজের জীবনের একটা বৃহৎ জীবনের যে স্বাদ সেটাও পেতে তারপর তিনি শুরু করেন যখন তিনি কাশীর পথে গমন করেন। বলেছে কিন্তু ফেলে আসা জীবন কি ভোলা সম্ভব? কিন্তু যেই জীবনকে তিনি পিছে ফেলে এসেছেন, অপু চরিত্র যে জীবনটিকে পিছে ফেলে এসেছে সেটা কি ভোলা সম্ভব? অতীতকে অত সহজে ভোলা সম্ভব নয়। তাই বলছে যে মনের মধ্যে উকি দিয়ে ফেলে আসা স্মৃতি অনেকদিন পর এইসব গাছপালার প্রথম দর্শনে অপুর প্রাণে একটা উল্লাসের ঢেউ উঠিল। যেন কয়েকটা গাছপালা যখন অপু দর্শন করলো, ঠিক আছে, অপু দেখলো, তখন যেন তার সেই পূর্ব জীবনের যে একটা ঢেউ, সেই ঢেউটা যেন তার মনে উঠে আসলো এবং তার মনে একটা আনন্দ উঠে আসলো। ঠিক আছে, কি বলছে? অপূর্ব, অদ্ভুত, সুতীব্র মিনমিনে ধরনের নয়, পাঞ্ছে জেলো ধরনেরও নয়। বলছে সেগুলো কিরকম? অপূর্ব বা অদ্ভুত, সুবৃত, মিনমিনে ধরনের নয়। আবার দেখবো পাঞ্ছে জোলা ধরনের নয়। গ্রাম্য প্রকৃতির হারিয়ে যাওয়া অপু মাতাকে আঁকড়ে ধরেছিল, এবার মাতারও বিচ্ছেদ ঘটে। ঠিক আছে, তারপরে দেখো অপু যখন একটা জীবন ছেড়ে আবার কাশীর পথে গমন করলেন, তখন একটা নতুন জীবনে সে পড়লো। এবার সেই নতুন জীবনেও সে কি করলো? তার মাকে হারালো। এই যে মাকে হারানোর পরে, যে মাকে আঁকড়ে ধরে যে অপু বেঁচে ছিল, এই মার মৃত্যুর পর আমরা দেখব তার জীবনের, ঠিক আছে, আমরা দেখব যে তার মাতারও বিচ্ছেদ ঘটে গেল। তারপরে কি হলো? তার এই দ্বিতীয় যে জীবনের পথে সে পা দিয়েছিল, তার মারও কি বিচ্ছেদ ঘটে গেল, যে মাকে ধরে আঁকড়ে যে বেঁচেছিল অপু। ঠিক আছে, কিন্তু বাঁচার আলম্বন তো চাই, সেই তো পেল স্ত্রী অপর্ণাকে। এই যে আবার নতুন একটা জীবন পেল সে, মানুষকে তো বাঁচতে হবে, তাই অপু কি পেল? আবার নতুন একটা জীবন পেল তার বাঁচার জন্য, সেটা হচ্ছে সে তার স্ত্রী অপর্ণাকে কিন্তু পেল তার জীবনে। বলেছে কিন্তু মৃত্যু তো জীবনের অনিবার্য পরিণতি। কিন্তু এই যে মৃত্যুটা কিন্তু জীবনের একটা অনিবার্য পরিণতি, যেটা সকলেরই ঘটবে জীবনে, তাই না? তো সেটাই বলেছে যে এই বন্ধনও ছেড়ে গেল। সে সবসময় জীবনে যেই জিনিসটাকে অপু আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, বাড়ি যেন সেটা তাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে, প্রথমে তার নিজস্ব জীবন, সেই জীবন ছেড়ে সে আসলো, যে মাকে ধরে সে দ্বিতীয় জীবনে আঁকড়ে বেঁচেছিল, সেই মাও কি হলো? মৃত্যু ঘটলো, এবং মার বন্ধন থেকেও সে মুক্তি পেয়ে গেল, মার বন্ধন থেকেও সে ছাড়া পেয়ে গেল। তারপরে আসলো তার স্ত্রী অপর্ণা, সেই অপর্ণাকেও সে হারালো। তাই বলেছে কৈশোরের অপুর মতো আজও অবাধ সন্তান কাজলকে পিসির কাছে রেখে আবার সে গেল বিশ্ব প্রকৃতির ভ্রমণে। তারপরে তার যে সন্তান ছিল, সেই সন্তান কাজলকে সে তার পিসির কাছে রেখে বিশ্ব প্রকৃতির ভ্রমণে আবার ফিরে গেল। তবে ফিরে এলো সন্তানের মধ্যে নিজের সত্তা বড় করে তুলতে চাইলো। তিনি ফিরে এসে কি করলো? নিজের যে সন্তান ছিল, সেই সন্তানের মধ্যে নিজের সত্তা কিন্তু বড় করে তুলতে চাইলো। তো বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক আশ্চর্য ক্যানভাসে এঁকেছেন এই উপন্যাস।